হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা আছে তাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটি কিসের ওপর? না, ম্যাথ প্র্যাকটিস সেট। ঠিক আছে, এখানে 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, যেটা আপকামিং ডাব্লিউপি কেপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। নিউ প্যাটার্ন বেসড কিছু কোশ্চেন আছে, যেমন কোশ্চেন বা যেরকম টাইপের কোশ্চেন আমাদের রিসেন্ট ডাব্লিউপি এসআইতে এসছে সেই জাতীয় কিছু কোশ্চেন আছে। ঠিক আছে, এবছর ডাব্লিউপি এসআইয়ের কোশ্চেনটা যদি তোমরা ভালো করে দেখো, ওখানে দেখতে পাবে যে কোশ্চেন কিন্তু খুব কঠিন ছিল তা না, মোটামুটি সহজ লেভেলেরই ছিল। হায়ারাস একটু কিছু কিছু কোশ্চেন ক্যালকুলেটিভ ছিল। সিম্পলিফিকেশনের কোশ্চেন 3-4টে দিয়ে দিয়েছে, এবার ওখানে কিছু ক্যালকুলেটিভ কোশ্চেন দিয়েছে, যেখানে যত তাড়াতাড়ি তুমি মাল্টিপ্লিকেশন করতে পারবে, যত তাড়াতাড়ি স্কোয়ার কিউব যত মুখস্থ থাকবে তত সলভ করতে পারবে। ঠিক আছে, সুতরাং আমাদের ক্যালকুলেশন স্পিডটাও কিন্তু বাড়াতে হবে, নয়তো কিন্তু পিছিয়ে পড়তে হবে। বোঝা গেল? তাহলে চলো দ্রুত শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, একটি সংখ্যার বর্গ থেকে 73 স্কোয়ার বিয়োগ করলে উত্তর হিসাবে 5280 পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? তাহলে যদি সংখ্যাটি এক্স হয়, এক্স স্কোয়ার মাইনাস 73 তার হোল স্কোয়ার বিয়োগ করলে উত্তর হিসাবে কত পাওয়া যায়? 5280। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স স্কোয়ারের ইকোয়াস টু কত হবে? 5280 মাইনাস 73 স্কোয়ার এ পাশে চলে আসবে, প্লাস 73 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার 73 স্কোয়ার করলে কত হয়? কীভাবে বের করতে হয় এটা? ফটাফট করে ফেলবে। 3-এর স্কোয়ার করলে 9, 9টা আগে বসিয়ে নেবে, তারপর 3 × 7 = 21, 21 × 2 = 42। ঠিক আছে, 42-এর 2 হাতে 4, এবার 7-এর স্কোয়ার করে 4-এর সাথে যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে 7-এর স্কোয়ার করলে কত হয়? 49, 49 আর 4 53, তাহলে হয়ে গেল এই আমাদের 53, 29। ঠিক আছে, এবার এই দুটো যোগ করে দিতে পারো চাইলে। 9, 8 আর 2 10, 0 হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 5 আর 5 10। ঠিক আছে, এবার এর কী করতে হবে? আমাদের স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করলে আমি এক্সের মান পেয়ে যাবো। ঠিক আছে, এবার স্কোয়ার রুট না করে ইউনিট ডিজিট দিয়েও অনেক সময় করা যায়। কীভাবে করা যায়? ধরো এর স্কোয়ার রুট করতে হবে, বর্গমূল করতে হবে, তাই তো? এর বর্গমূল করলে আমার অ্যান্সারটা আসবে। তাহলে যেটা উত্তর হবে তার স্কোয়ার করবে, স্কোয়ার করে ইউনিট ডিজিট 9 আসে কিনা দেখবো। ঠিক আছে, তাহলে 97 স্কোয়ার করলে কথা ইউনিট ডিজিট 7-এর স্কোয়ার 49, মানে লাস্টে 9 আসবে, এটা হতে পারে। 3-এর স্কোয়ার করলে 3 × 3 = 9, এটা হতে পারে। 9-এর স্কোয়ার করলে 9 × 81, এটা হতে পারে না। 1-এর স্কোয়ার করলে 1, এটা হতে পারে। তাহলে হয় 97 হবে অথবা 103 হবে। এবার 97 আর 103-এর মাঝখানের সংখ্যা কত? 100। 100-এর স্কোয়ার করলে কত হয় বলো? 1-এর পরে 4টে শূন্য। তাহলে এটা 100 থেকে বড় না ছোট? এটা 100 থেকে বড় সংখ্যা না ছোট সংখ্যা? অবভিয়াসলি বড় সংখ্যা, তাহলে উত্তর 100 থেকে বড়ই হবে, তাহলে 103 হবে অবভিয়াসলি আনসার। বোঝা গেল? এইভাবে কিন্তু চাইলে করা যায়। অথবা বর্গমূল কী করে বের করতে হয় সেটা বলে দিই। বর্গমূল বার করার সময় লাস্টের এই যে দুটোর বাদ দিতে হয়। ঠিক আছে, লাস্টে দুটো বাদ দিলে এইবার 9 কিসের কিসের স্কোয়ার করলে 9 আসা সম্ভব? 3-এর স্কোয়ার করলে 9 আসা সম্ভব, 3 × 3 = 9, আর 7-এর স্কোয়ার করলে 7 × 7 = 49, 9 আসা সম্ভব। তাহলে লাস্ট ডিজিট হয় 3 হবে অথবা 7 হবে। এবার ফার্স্ট ডিজিট কী হবে, কী করে বের করবো? 106। 106 কোন দুটি সংখ্যার বর্গের মধ্যবর্তী সংখ্যা? ধরো 10-এর স্কোয়ার করলে কত হয়? 100, আর 11-এর স্কোয়ার করলে কত হয়? 121। তাহলে 106 10-এর স্কোয়ারের থেকে বড় এবং 11-এর স্কোয়ার থেকে ছোট। তাহলে যার থেকে বড় শুধু সেটা নেবো। 10-এর স্কোয়ার থেকে বড় তাহলে 10 নেবো। তাহলে 103 আর 107, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশানে কি আছে? 103, 103। ঠিক আছে, এবার তুমি একদম কনফার্ম করবে কি করে 103 বা 107 কী করে হবে? তার জন্য উপায় আছে। এবার এদের মধ্যে সংখ্যা কত? 105। 105-এর স্কোয়ারটা তুমি দ্রুত বের করে নেবে। 105-এর স্কোয়ার কী করে বের করে? শেষে যখন কোনো ডিজিট 5 থাকে, ইউনিট ডিজিট যখন 5 থাকে, সেটা বের করা খুব সহজ। করতে হয় 5-এর স্কোয়ার 25 করে বসিয়ে দিতে হয় লাস্ট 2 ডিজিট, আর সামনে যা থাকবে, ধরো এখানে সামনে 10 আছে, 10-এর পরবর্তী সংখ্যা 10 × 11, 10 × 11 করলে কত? 110। তাহলে 110 25, এটা হয়ে যাবে 105-এর স্কোয়ার। তাহলে 106 09, এটা 110 25-এর থেকে নিশ্চয়ই ছোট, তার মানে অবভিয়াসলি 103 হবে। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের আমি দেখালাম যে কী করে বর্গমূল বার করতে হয়। এত কিছু করার দরকার নেই। পরীক্ষায় আসলে কী করে করবে? ইউনিট ডিজিট দেখে করে দেবে, যে 7 আর 3-এর স্কোয়ার করলে 9 আসবে, ইউনিট ডিজিট এখানে 0 আর 9 যোগ করলে 9, তাহলে 7 আর 3-এর যোগ করলে 7 আর 3-এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট 9 আসা সম্ভব, তাহলে হয় 97 হবে অথবা 103 হবে। এবার নিশ্চয়ই বুঝে গেছো 100-এর স্কোয়ার করলে কত হয়? 10,000, এটা 10,000-এর থেকে বড়, তাহলে অবশ্যই 103 হবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট।
দুটি সংখ্যা এ ও বি এর গড় 20, বি ও সি এর গড় 19 এবং সি ও এ এর গড় 21, তাহলে এ এর মান কত? তাহলে এ ও বি এর সমষ্টি কত হবে বলো? গড় যদি 20 হয় সমষ্টি 40, বি ও সি এর সমষ্টি কত হবে? 38, সি ও এ এর সমষ্টি কত হবে? 42, ঠিক আছে? তাহলে এগুলো টোটালটা যোগ করে দাও, তাহলে 2 টাইমস এ প্লাস বি প্লাস সি, এটা করলে কত হবে? 3 4 12, 120, ঠিক আছে? তাহলে এ প্লাস বি প্লাস সি এটার মান কত? 60, 2 দিয়ে ভাগ করে দিলাম। আমাকে কিসের মান বার করতে হবে? এর মান বার করতে হবে। তাহলে বি প্লাস সি কত? 38, তাহলে এখানে যদি 38 বসিয়ে দিই বি প্লাস সির জায়গায়, তাহলে এই কষ্ট কত হবে? 60 মাইনাস 38, 60-এর থেকে 40 বাদ দিলে হয় 20, 38 বাদ দিতে হবে মানে হয় 22, তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বুঝা গেল? নেক্সট, যদি একটি সংখ্যার 55%-এর 15% 2475 হয়, তাহলে সংখ্যাটির 41% কত? তাহলে সংখ্যাটি যদি এক্স হয়, তার 55%-এর 15% হয় 2475। আমাকে বের করতে হবে সংখ্যাটির 41% কত, তাই তো? 41% অফ এক্স, এটা আমাকে বার করতে হবে। তাহলে একেবারে 41/100 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত হবে বলো? এইগুলো ওপাশে নিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 2475, এখানে তলায় 100 আছে, তলায় 100 আছে, ওপাশে গেলে ওপরে হয়ে যাবে 100 ইন্টু 100, আর এখানে ওপরে গুণ আছে 55, এপাশে ভাগ হয়ে যাবে আনলে। তাহলে 41% অফ এক্স বার করলে হয়ে গেল। একটা 100 তো কাটাই যাবে, ঠিক আছে? তারপর আর কি দিয়ে কাটা যাবে? 41 তো যাবে না কাটা, ঠিক আছে? এখানে 55 আছে মানে শিওর এটাও 11 মাল্টিপল, ঠিক আছে? আগে 5 দিয়ে কেটে দিই, 5 11 55, 5 দিয়ে কেটে দিই, 4 5 20, 20 আর 4 24, তাই তো? তাহলে 4 7 40, তাই তো? তাহলে 5 9 45, 2 5 5 25, আর এটা 11 দিয়ে কাটলে কত হবে? 45 হবে, ঠিক আছে? 15কে 45 দিয়ে কাটলে 3 15 45, তাহলে 41 ইন্টু 3 ইন্টু 100, খুব সহজ, 3 1 3, 3 4 12, দুটো শূন্য, মানে 12,300। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন ছিল। এই পার্সেন্টেজের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে এখন, ঠিক আছে? নেক্সট, √6, √8 এবং √21-এর চতুর্থ সমানুপাতিক কত হবে? তাহলে এ বি সি এর ফোর্থ প্রপোর্শনাল কী করে বার করে? এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এই ডিটা হলো ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? √6/√8 ইকুয়ালস টু √81/x সাপোজ, ঠিক আছে? এবার এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এইটা রুটের মধ্যে আছে, এটা রুটের মধ্যে আছে, তার মানে এটা রুটের মধ্যে কাটাকুটি করতে পারবো চাইলে। 6/8 ইকুয়ালস টু √21/x, এটা কাটাকুটি করলে কত হয়? 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে 4 2 8, ঠিক আছে? এবার দুপাশে স্কোয়ার করে দাও, দুপাশে স্কোয়ার করলে কত হবে? এপাশে 3/4 থাকবে, স্কোয়ার করা মানে কি রুট উঠে যাবে, আর এপাশে 21 থাকবে, আর এপাশে কত হবে? এক্স স্কোয়ার, তাই তো? 3 দিয়ে 21কে কাটলে 3 7 21, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 4 ইন্টু 7, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4 ইন্টু 7 হয়, অবভিয়াসলি এক্স ইকুয়াল টু কত হবে? √4 ইন্টু 7, তাহলে √4 ইন্টু 7 মানে কত? 4-এর জন্য 2/d বেরোবে, আর √7 মধ্যে থাকবে, √7 তো আর বার হবে না রুটের থেকে, তাহলে 2√7, অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন একদম। নেক্সট, একটি শহরের জনসংখ্যা প্রথম 2 বছর 2% হারে বৃদ্ধি পায়, তারপর তৃতীয় বছর 4% হারে হ্রাস পায়, তাহলে শহরের বর্তমান জনসংখ্যা এত হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে এগুলো একটু ক্যালকুলেটিভ, কিছুই না। 62,500, 2%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো? 1/50, আর 4% মানে কত? 1/25, তাহলে প্রথম 2 বছর 2% করে বৃদ্ধি পায়, তার মানে 51/50 ইন্টু 51/50, এটা প্রথম 2 বছর হয়ে গেল। তৃতীয় বছর 4% হ্রাস পায়, মানে 25-এ 1 হ্রাস পায়, তাই তো? 25-এ 1 হ্রাস পায় মানে 24/25, এই হয়ে গেল 3 বছর পরে জনসংখ্যা। এর কাটাকুটি করলে হয়ে যাবে, 0 0 0 0 কাটা গেল, 25 দিয়ে তো এটা 625 ডাইরেক্ট কাটা যাবে, 25-এর স্কোয়ার, আবার 5 ইন্টু 5 মানে 25 কাটা গেল, তাহলে 51-এর স্কোয়ার ইন্টু 24, এইটা যদি গুণ করা যায় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে ইউনিট ডিজিট তো বুঝতেই পারছো, 51-এর স্কোয়ার মানে কত? ইউনিট ডিজিট 1 আর 4, তাহলে 4 1 4, ইউনিট ডিজিট অবশ্যই 4 হবে, সুতরাং এটাও হতে পারে না, এটাও হতে পারে না। এবার আরেকটা জিনিস চেক করতে পারো, 24 মানে হলো এর মধ্যে 3 আছে, 3 8 24, তাহলে চেক করতে পারো যে কোনটা 3-এর মাল্টিপল। 4 আর 2 6, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 6 18, এটা 3-এর মাল্টিপল। 4 আর 4 8, আর 2 10,
15, 15 আর 6 21, এটাও 3-এর মাল্টিপল। কিন্তু এইটা 9-এর মাল্টিপল, এটা কিন্তু 9-এর মাল্টিপল না। 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 5 21, 21 মানে এটা হলো 3-এর 9-এর মাল্টিপল না, এটা হলো 9-এর মাল্টিপল। এবার দেখো 3 8 24 মানে কি, এর মধ্যে একটা 3 আছে, আর 51 মানে কি বলো, 3 17 51 না, সুতরাং এখানেও 3 আছে, সুতরাং এই 3 আর এই 3, সুতরাং উত্তর অবশ্যই 9-এর মাল্টিপল হবে, তাহলে অপশন নম্বর এ হবে কারেক্ট। বোঝা গেল? আর যদি কেউ গুণ করতে যাও করতে পারো, কোনো ব্যাপার না, যে যত তাড়াতাড়ি সলভ করতে পারো। আমি গুণ করবো না, আমি ইউনিট ডিজিট আর মাল্টিপল দিয়ে চেক করে দেবো, ঠিক আছে? এইভাবে তোমাদের সময় বাঁচাতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে? নেক্সট, এক ব্যক্তি 25% লাভে গম বিক্রি করেন। যদি তিনি এর বিক্রয় মূল্য 40 টাকা কমিয়ে দেন, তারপর 25% ক্ষতিভোগ করেন, গমের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, কোনো ব্যাপার না। একজন ব্যক্তি 25% লাভে গম বিক্রি করেন, ঠিক আছে? 25% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/4, তার মানে সিপি 4 টাকা হলে সেলিং প্রাইস 5 টাকা, ঠিক আছে? যদি তিনি এর বিক্রয় মূল্য 40% কমিয়ে দেয়, তারপর তিনি 25% ক্ষতি ভোগ করে, তাহলে সেকেন্ড কেসে কী হবে? 25% ক্ষতি, 25% মানে কত? 1/4, তাহলে 4 টাকা যদি সিপি হয়, তারপরে 1 টাকা ক্ষতি, মানে সেলিং প্রাইস কত হবে? 3 টাকা, ঠিক আছে? তাহলে আগে সেলিং প্রাইস 5 ইউনিট ছিল, এখন হয়ে গেল 3 ইউনিট। কত ইউনিট কমলো? 2 ইউনিট। সেই 2 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 40 টাকা। কেন? কারণ সেলিং প্রাইসটা 40 টাকা কমিয়ে দিয়েছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 40 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 20 টাকা। এবার কি বলেছে? গমের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? প্রাথমিক বিক্রয় মূল্য ছিল কত? 5 ইউনিট। 1 ইউনিট যদি 20 হয়, 5 ইউনিট কত? 5 20 100, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন ছিল। নেক্সট, 240 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি রম্বাস আকৃতির ক্ষেত্রে, রম্বাস কেমন হয় তোমরা জানো, এরকম নিমকি মতো হয়, এর 4টি বাহুই সমান হয়, আর এবং কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? আচ্ছা, 240 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রম্বাসের ক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য 16 মিটার, তাহলে একটি কর্ণ বলা আছে 16, ঠিক আছে? তাহলে অপর কর্ণ বের করা খুব সহজ। কেন? কারণ রম্বাসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 16 ইন্টু, ধরো আরেকটা কর্ণ ধরো ডি, ঠিক আছে? তাহলে এটা হলো 240, তাহলে এটা কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 8, 8 দিয়ে কাটলে 3 8 24, 30, তাহলে ডি ইকুয়ালস টু কত? 30। তাহলে একটা 16 আর একটা হলো 30, হয়ে গেল। এবার কি বলা আছে? তাহলে 21 টাকা পার মিটার হারে ক্ষেত্রটিকে বেড়া দিতে কত খরচ হবে? বেড়া মানে কি? পরিসীমা বরাবর বেড়া দিতে হবে, ঠিক আছে? তাহলে ধরো বাহুর দৈর্ঘ্য এ, যেহেতু বললাম 4টি বাহু সমান হয়, তাহলে আমাকে কী বের করতে হবে? 4 বের করতে হবে। পরিসীমা পেয়ে গেলাম 4 4টি বাহু ইন্টু 21 করতে হবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইবার এই বাহুর দৈর্ঘ্যটা আমি কী করে পাবো? আমি কি বললাম? কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা ধরো, এটা ধরো এই খণ্ডটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এর অর্ধেক অর্ধেক সমদ্বিখণ্ডিত করে, তাহলে টোটালটা যদি 16 হয় তাহলে এটা 8, আর টোটালটা যদি 30 হয় তাহলে এর অর্ধেক হলো 15, তাহলে এটা হলো এখন কী হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা 8, এটা 15, এর অতিভুজ কত হবে? ঠিক আছে? এবার ট্রিপলেট কাদের কাদের মুখস্থ আছে তাদের এটা 1 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? ট্রিপলেট মানে কি? পিথাগোরাসের উপপাদ্যের যেটা নিয়ম, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এখানে আমি লম্ব জানি, ভূমি জানি, তাহলে অতিভুজ কত হবে? এটা হবে 17, ঠিক আছে? তোমরা করে দেখো, 15 স্কোয়ার করলে কত হয়? 225, আর 8 স্কোয়ার করলে হয় কত? 64টা যোগ করে দেখো, 5 আর 4 9, 6 আর 2 8, 299 কার স্কোয়ার? 17 স্কোয়ার, তাহলে 8 15 17, এটা হলো ট্রিপলেট, তাহলে এর মান কত হবে? 17, তাহলে 4 ইন্টু 17 ইন্টু 21, এটা উত্তর করলে হয়ে যাবে। ইউনিট ডিজিট কত হবে দেখো, 7 একে 7, 4 7 28, ইউনিট ডিজিট 8 হবে, তার মানে 1428 অ্যান্সার হবে, ঠিক আছে? আরও অনেক কিছু চেক করা যায়, 4-এর মাল্টিপল চেক করতে পারো, কিন্তু 1428 4-এর মাল্টিপল, তারপরে 21 আছে মানে কি? এখানে 3-এর মাল্টিপল চেক করতে পারো চাইলে, 3-এর মাল্টিপল চেক করতে পারো, 8 আর 4 12, 13 14 15, এটা 3-এর মাল্টিপল, ঠিক আছে? সব কিছু স্যাটিসফাই করছে, এভাবে চাইলে শর্টকাটে করা যায়, ঠিক আছে? অপশান থেকে। নেক্সট, 48 টাকা প্রতি লিটার মূল্যে দুধের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ জল মেশানো হলো, মিশ্রণের মূল্য এখন হয়ে গেল কত? 30 টাকা প্রতি লিটার, তাহলে মিশ্রণে জল ও দুধের অনুপাত কত? ঠিক আছে? আচ্ছা, জল বিনামূল্যে পাওয়া যায়, অবভিয়াসলি যে ব্যবসা করছে দুধের ব্যবসা, সে কল থেকে জল পাম্প করেই দেবে, নিশ্চয়ই বিসলারি ওয়াটার দেবে না, ঠিক আছে? আচ্ছা, 48 টাকা প্রতি লিটার মূল্যে দুধের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ জল মেশানো হলো, তাহলে আগে ছিল কি? পিওর দুধ, ঠিক আছে? সেটার প্রাইস ছিল 48 টাকা, আর জল তো বিনামূল্যে পাওয়া গেছে, তাহলে অ্যালিগেশন করলে হয়ে যাবে,
কিসের অনুপাত বের করতে বলেছে? জল ইস টু দুধ, তাই তো? তাহলে ওয়াটার ইস টু মিল্ক। ওয়াটারের ভ্যালু কত? 0। আচ্ছা, 48 টাকার দুধ, পিওর দুধ। এখন মিশ্রণের ভ্যালু হয়ে গেছে কত? 30 টাকা, 30 টাকা। তাহলে রেশিও বার করলে হয়ে গেল। তো এটা করলে কত হয়? 18। এটা করলে কত হয়? 30। ঠিক আছে, তাহলে 6 দিয়ে কাটলে 318, 6 দিয়ে কাটলে 5 ছক 30। তাহলে 3:5 অনুপাতে জল এবং দুধ মেশাতে হবে। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বুঝে গেল? সহজ কোশ্চেন একদম। নেক্সট, 1170 মিটার দৌড়ে রমেন 65 সেকেন্ডে এবং মোহন 90 সেকেন্ডে শেষ বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স হলো ফিক্সড। এটা কত? 1170 মিটার। ঠিক আছে, তাহলে রমেনের কত সময় লাগছে? রমেন পৌঁছাচ্ছে 65 সেকেন্ডে, আর মোহন পৌঁছাচ্ছে কত সেকেন্ডে? 90 সেকেন্ডে। এখন কি বলা আছে? রমেন কত দূরত্ব দ্বারা মোহনকে পরাজিত করে। মানে কি বলতে চাইছে? মানে রমেন যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছায়, ধরো এটা স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট, মানে রমেন যখন ফিনিশিং পয়েন্টে পৌঁছাচ্ছে 65 সেকেন্ড পরে, মোহন তো আর 65 সেকেন্ড পরে পৌঁছাতে পারছে না, মোহনের তো 90 সেকেন্ড টাইম লাগছে। তার মানে মোহন একটু পিছিয়ে ছিল, ধরো মোহন এরকম জায়গায় ছিল 65 সেকেন্ডে। তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা কত, মানে কত দূরত্বে তাকে পরাজিত করে সেটা বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো মোহনের গতিবেগটা বার করে নিই। মোহন 170 মিটার দৌড়ে কত? 90 সেকেন্ডে। তাহলে মোহনের গতিবেগ ইকুয়ালস টু কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে 1170/90, এটা হলো মোহনের গতিবেগ। 0 0 কাটা, 9 দিয়ে কাটলে 9, 9 9, 10 11, 27, 3 9 13 17, তাই তো? তাহলে মোহনের গতিবেগ কত? 13 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হলো মোহনের গতিবেগ। এখন 65 সেকেন্ডে মোহন তাহলে কতটা দৌড়বে? তাহলে অবভিয়াসলি 13 × 65, এত মিটার দৌড়বে মোহন, এত মিটার। এটা কি মোহন দৌড়বে 65 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয় বলো? 5 3 65, 5 হাতে 6, 5 6 3 78, 78 আর 6 84, তাই তো? মানে 845 মিটার মোহন দৌড়বে 65 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 1170। তাহলে টোটাল 1170, তার থেকে 845 বাদ দিয়ে দিলেই হয়ে গেল। অতটা ডিস্টেন্স তার বাকি ছিল। 5 দাও 10, হাতে 1, 4 একে 5, 6 7, 8 আর 3 11, 325 মিটার। তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বুঝা গেল কী করলাম? যে 65 সেকেন্ড তো এ ফিনিশ করে ফেলেছে, আর আর4 কী আছে? আর4 হলো রমেন ফিনিশ করে ফেলেছে। মোহন তাহলে 65 সেকেন্ডে কত দূর দৌড়লো সেটা বার করলাম, বার করে 1170 থেকে বিয়োগ করে দিলাম, হয়ে গেল। সহজ কোশ্চেন ছিল। নেক্সট, 60 জন শিক্ষার্থীর একটি শ্রেণী 40% মেয়ে, পুরো শ্রেণীর গড় ওজন 59.2 কেজি, মেয়েদের গড় ওজন 55 কেজি, ছেলেদের গড় ওজন কত? এই টাইপের অঙ্ক অ্যালিগেশনের সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, কীভাবে করতে হবে? পুরো শ্রেণীর গড় ওজন এত, মেয়েদের গড় ওজন, তাহলে গার্লস ইস টু বয়েজ, মেয়েদের গড় ওজন হলো 55, আর ছেলেদের গড় ওজনটা জানা নেই। ওভারঅল কত? 59.2। ঠিক আছে, তাহলে এটা করলে কত হয়? 55 আর 4, 4.2, এটা জানি না। আর মেয়ে আর ছেলেদের রেশিও কত বলা আছে? 40% মেয়ে, তার মানে 60% ছেলে, তাই তো? মানে 2:3 অনুপাতে আছে গার্লস আর বয়েজ। তাহলে 2:3 অনুপাতে আছে। তাহলে 3-এর ভ্যালু যদি 4.2 হয়, 2-এর ভ্যালু কত, তাই তো? তাহলে 3 14 42, তাই তো? তাহলে 1.4 গুণ করা হচ্ছে, তাহলে এর সাথে 1.4 গুণ করবো, হলো 2.8, তাই তো? তাহলে 59.2, এর থেকে 2.8 বেশি যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 60 62, তাই তো? তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল কী করে অ্যালিগেশন করলাম? এখানে যে রেশিওটা পাবো এটা হলো শিক্ষার্থীর সংখ্যার রেশিও। ঠিক আছে, তাহলে 40% মেয়ে, তাহলে 60% ছেলে, তার মানে 2:3 অনুপাতে আছে গার্লস ইস টু বয়েজ। তাহলে 2:3টা বসিয়ে নিলাম। আর এখানে এই ওজন, এটা আমাকে বার করতে হবে, জিজ্ঞাসার চিহ্ন ধরো এখানে। তাহলে এইটা পেলাম কত? বিয়োগ করে 4.2। তাহলে 3-এর ভ্যালু যদি 4.2 হয়, 2-এর ভ্যালু কত হবে? 3-এর সাথে 1.4 গুণ করে 4.2 হচ্ছে, সুতরাং 2-এর সাথে 1.4 গুণ করে 2.8 হচ্ছে। তাহলে গড় মানে কি? মিডিল ভ্যালু হবে। তাহলে 55 থেকে এটা যেহেতু বড়, অবভিয়াসলি এর থেকে এটা বড় হবে, তাই তো? ওই জন্যই তো গড় হয় মিডিল ভ্যালু। সুতরাং এর সাথে এটা যোগ করে দেবো 2.8, তাহলে হয়ে যাবে 62। ঠিক আছে, সহজ কোশ্চেন। নেক্সট, সরল করো, সিম্পলিফাই করো। এই সিম্পলিফিকেশনের থেকে কিন্তু WPSI প্রায় 4-5টা কোশ্চেন এসছে। ঠিক আছে, সুতরাং সিম্পলিফিকেশন ভালো করে করতে হবে। তাহলে এটা কী করে করবো? 12.3/0.03। ঠিক আছে, ওভারঅল, এই ওভারঅল মানে টোটালটার আবার ভাগ, মানে কত? গুণ দিয়ে 1/, করে দিলাম 1/2.05 প্লাস এইটা হলো 2.05। ঠিক আছে, আর এটা কাটাকুটি করলে হয়ে যাবে।
দেখো কী করে কাটাকুটি করা যায়। এখানে দশমিকের পরে দুটো শূন্য, এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা, তাই তো? তাহলে ওপরে একের পরে 4টে শূন্য বসিয়ে দিই ফটাফট, তাহলে এটা তুলে দিলাম, এটাও তুলে দিলাম, ঠিক আছে? আর এখানে দশমিকের পরে একটা, এই দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে এখানে একটা 10 গুণ হবে, তাই তো? তাহলে 10 কেটে দিলাম। তাহলে আলটিমেটলি জিনিসটা কী দাঁড়ালো, 123,000/3 × 205 প্লাস 2.05, এটা দাঁড়ালো আলটিমেটলি। এবার দেখো কিছু কাটাকুটি যায় কিনা। এটা তো 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, 3 1 3, ঠিক আছে? এটা তো 5 দিয়ে কাটা যাবে, 4 5 20, 5 1 5, তাই তো? তাহলে এটা 5 দিয়ে কাটলে 200, ঠিক আছে? তাহলে 41 কাটা গেল, তাহলে 200 আর 200-র সঙ্গে 2.05 যোগ হবে, তার মানে 202.5, তাই তো? তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। বুঝে গেল? আমি সবসময় বলবো সিম্পলিফিকেশান দেখতে সহজ মনে হয়, ছোট মনে হয়, কিন্তু ক্যালকুলেশানে ভুল যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। সুতরাং সিম্পলিফিকেশান একটু সামান্য টাইম দিয়ে ধীরে ধীরে করবে, যাতে একবারে করে বেরিয়ে আসা যায়। কারণ একবার ভুল গেলে পরে কিন্তু করতে আবার অসুবিধা হবে, ঠিক আছে? স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? এবং স্টপেজ সহ এটি 27 কিমি প্রতি ঘন্টা। তাহলে বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? খুব ভালো অঙ্ক, আগেও মনে হয় কোনো একটা প্র্যাকটিস সেটে আমি এটা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আজকেও আমি করিয়ে দিচ্ছি। দেখো ভালো করে বোঝো বিষয়টা আগে। দেখো এটা তোমাদের আমি 2 রকমভাবে করাবো, একটা সূত্রের সাহায্যে যদি করো 10-15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আর একটা আমি জিনিসটা তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, যে এটা কীভাবে সলভ করতে হয়। সূত্রের সাহায্যে কী করে করতে হয়, উইদাউট স্টপেজ কত গতিবেগ 45, ঠিক আছে? আচ্ছা, উইথ স্টপেজ গতিবেগ কত 27, তাহলে 45 - 27 বাই উইদাউট স্টপেজ গতিবেগ কত 45 × 60। এটা যদি করো ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? এটা করো, দেখবো ডাইরেক্ট চলে আসবে যে বাস প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে। এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে প্রথমে উইদাউট স্টপেজে গতিবেগ মাইনাস উইথ স্টপেজে গতিবেগ বাই উইদাউট স্টপেজ গতিবেগ × 60, এটা করলে প্রতি ঘন্টায় কত মিনিটে বাস থামে তোমরা একেবারে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা মনে করছো এটা বুঝবো কীভাবে হয়, তাদের আমি বলছি, দেখো টোটাল ডিস্টেন্সটা তো ফিক্সড, মনে করো এটা হলো টোটাল ডিস্টেন্স। তাহলে বাস এখান থেকে ছাড়ছে, এখানে গিয়ে থামছে, ঠিক আছে? এখানে গিয়ে থামছে, তাহলে প্রথমে সে 45 কিমি প্রতি ঘন্টায় চলে যাচ্ছে অ্যাভারেজ গতিবেগ, যেহেতু সে কোথাও থামছে না। পরের বার যেহেতু মনে করো 3-4 জায়গায় থামলো, কত জায়গায় থামলো সেটা ইম্পর্টেন্ট না, 3-4 জায়গায় থামলো। তাহলে থেমে 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 যেহেতু যাচ্ছে, এখানে কিছুটা সময় যাচ্ছে, এখানে কিছুটা সময় যাচ্ছে, তাহলে এতে কী হচ্ছে, তাহলে অ্যাভারেজ গতিবেগটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ তো সময় বেশি লাগছে, ডিস্টেন্স তো ফিক্সড। ডিস্টেন্স যদি ফিক্সড থাকে তাহলে সময় যদি বেশি লাগে, টাইম যদি বেশি লাগে, অতএব অবশ্যই কী হবে, গতিবেগ কমে যাবে, অ্যাভারেজ গতিবেগ কমে যাবে, ঠিক আছে? এটা হলো কনসেপ্ট। এবার দেখো কীভাবে করবে, আমি এই টোটাল ডিস্টেন্সটা ফার্স্টে ধরে নেবো, ঠিক আছে? তাহলে কী করে ধরবো, 45 আর 27-এর এলসিএম নিয়ে নেবো, ঠিক আছে? 45 মানে কত বলো, 5 × 9, সরি 45 মানে কত, 5 × 9, আর 27 মানে কত, 9 × 3, তাহলে 9 তো একবার নিয়েছি, তাহলে 3 নিয়ে নিই, তাহলে এইটা ধরে নিলাম আমি টোটাল ডিস্টেন্স। তাহলে এটা মানে কত বলো, 3 × 35, এই সরি 3 × 5 = 15, 9 × 15 = 135, তাই তো? তাহলে 135 কিলোমিটার, এটা মনে করো যে টোটাল ডিস্টেন্স। তাহলে যদি প্রথমে উইদাউট স্টপেজে যাই, তাহলে কত সময় লাগবে, 45 কিমি/ঘন্টা বেগে যদি যাই, তাহলে 5 9 45 তো কেটে যাবে, তাহলে 3 ঘন্টা সময় লাগবে। উইদাউট স্টপেজ কত সময় লাগবে বাসে, 3 ঘন্টা, ঠিক আছে? উইথ স্টপেজ, এটা হলো উইদাউট, WO, ঠিক আছে? উইদাউট স্টপেজ, উইথ স্টপেজ কত সময় লাগবে বলো, তাহলে টোটাল ডিস্টেন্স 135, বা এইটাও মনে করতে পারো, এইটা বাই 27 করো মনে মনে, তাহলে 3 নং 27 কেটে যাবে, 5 ঘন্টা, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স আমি 135 ধরে নিয়েছি, 135 কিলোমিটার, তাহলে 45 কিমি/ঘন্টা বেগে যখন যাবে মানে উইদাউট স্টপেজ, তখন সময় লাগছে 3 ঘন্টা। আর উইথ স্টপেজ মানে যখন স্টপেজে থামছে তখন সময় লাগছে 5 ঘন্টা। তাহলে সময় বেশি লাগছে কত, 2 ঘন্টা। 2 ঘন্টা সময় বেশি লাগছে। এই 2 ঘন্টা সময় কেন বেশি লাগছে না, ও এই টোটাল ডিস্টেন্সের মধ্যে কিছু কিছু জায়গায় 2 ঘন্টা মোট সময় নষ্ট করেছে, তাই তো? তাহলে যদি সে থেমে থেমে যায়, তাহলে 5 ঘন্টা যেতে বাসটার কত সময় থামতে হচ্ছে, 2 ঘন্টা থামতে হচ্ছে, তাই তো? কেন কেন কারণ 3 ঘন্টা সময় যদি সে চলতো, তাহলে তো সে টোটাল ডিস্টেন্সটা কভার করে নিত, মানে সে যদি না থামতো। যেহেতু থামছে, তাহলে সুতরাং 5 ঘন্টা টোটাল সময় লাগছে, তাতে তার 2 ঘন্টা সময় কোথায় ওয়েস্ট হয়ে যাচ্ছে, এই স্টপেজে, তাই তো? তাহলে 5 ঘন্টা টোটাল যাত্রায় 2 ঘন্টা ওয়েস্ট হলো স্টপেজে।
তাহলে সিমিলারলি 1 ঘন্টা টোটাল যাত্রায় কত ওয়েস্ট হবে? 2/5 ঘন্টা টাইম ওয়েস্ট হবে। এবার 2/5 ঘন্টা মিনিটে প্রকাশ করার জন্য কী করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। এত মিনিট হয়ে যাবে এটা। 60 দিয়ে গুণ করলে কত হবে? 5 বর্গ 60, বাড়লে 12 দুগুণ 24। তাহলে 24 মিনিট হবে অ্যান্সার। ঠিক আছে? সুতরাং 1 ঘন্টা যদি 1 ঘন্টার মধ্যে তাকে 24 মিনিট থামতে হবে। ঠিক আছে? যদি সে ওই স্টপেজে থামে, তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বুঝে গেল? এটাও সিম্পলিফাই করে দেখতে পারো। 45 মাইনাস 27 করলে কত হয়? 15 আর 3 18। তাহলে 18/45 মানে কত? 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 9 দিয়ে কাটলে 5 9 45। তাহলে 2/5 ইন্টু 60। সেম 5 দিয়ে কাটলে 12, 12 দুগুণ 24। ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদে আসলে এত হয়, 3 বছরে সুদে আসলে এত হয়, টাকার পরিমাণ নির্ণয় করো, মানে আসলটা বার করতে হবে, তাই তো? আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? 2 বছর পরে যেটা সুদ আসল হয়, ঠিক আছে, সেটাই 3 বছরের জন্য আসল হয়ে যায়, 3rd ইয়ারের জন্য, তাই ঠিক আছে? মানে 1 বছর, 2 বছর, 3 বছর। ধরো 1 বছরে কোনো টাকা জমা দিলে এখানে তো সুদ পেলে না, দ্বিতীয় বছরে কি হলো? সেই টাকাটা সুদে আসলে সুদও যুক্ত হলো, আসলও যুক্ত হলো। ঠিক আছে? পি প্লাস আই, এটা করে অ্যামাউন্ট হলো দ্বিতীয় বছরে। তৃতীয় বছরে কী হবে? এইটা হয়ে যাবে তৃতীয় বছরের প্রিন্সিপাল, এর ওপরে আবার সুদ আসল যুক্ত হয়ে অ্যামাউন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 বছর থেকে তৃতীয় বছরের গ্যাপটা কত? টাকার গ্যাপটা কত? 73 50, আর এটা হলো 85 75। তাহলে বিয়োগ করলে কত হবে? 25, আর 3 আর 2 5, 1225 টাকা, তাই তো? তাহলে 73 50 টাকার উপর 1225 টাকা আমি কি পাচ্ছি? 1225 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি 1 বছরে। কেন? কারণ দ্বিতীয় বছরের যেটা প্রিন্সিপাল, দ্বিতীয় বছরের যেটা হলো সুদ আসল বা অ্যামাউন্ট, সেটা হয়ে যাবে কি তৃতীয় বছরের জন্য কি প্রিন্সিপাল হিসেবে কাজ করবে, এটা পি হিসেবে কাজ করবে, এর উপর ইন্টারেস্ট লেগে যুক্ত হবে 3rd ইয়ারটা, তাই তো? তাহলে 1225 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি কিসের উপরে? 7350 টাকার উপরে 1 বছরে। তাহলে এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত বার করো? 25 দিয়ে কাটো ফার্স্টে। 25 দিয়ে কাটলে 4 25 100, 22 225, 9 25 225। এটা 25 দিয়ে কাটলে কত হবে? 3 25 75 নেওয়া যাবে না, 25 দুগুণ 50, 23 235, তাই তো? 235 মানে 9 25 225, 225 10 100, 4 25 100। তাহলে 49/294। এটা কি আর কাটাকুটি যাবে? 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে কাটলে 4 7 28, 1 14, 7 দুগুণ 14 যাবে, 7 দিয়ে কাটলে 42, 6 7 42। তার মানে 1/6। তার মানে এই যে 73 50, এটা তো তৃতীয় বছরের জন্য আসল হিসাবে ব্যবহার হচ্ছে, এই প্রিন্সিপাল হিসাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে? তাহলে 7350 টাকার 1/6 অংশ সুদ পাচ্ছি কি 3rd ইয়ারে। ঠিক আছে? তাহলে 1/6 অংশ মানে নিশ্চয়ই জানো ফ্র্যাকশনাল ভ্যালু কত? ওই হ্যাঁ, এটা হলো ফ্র্যাকশনাল ভ্যালু, এর পার্সেন্টেজ বের করাই যায়, এর সাথে 100 দিয়ে গুণ করে দিলেই পার্সেন্টেজ পেয়ে যাবে, এত % ইন্টারেস্ট রেট। আমার পার্সেন্টেজ দরকার নেই, আমার 1/6, ঠিক আছে, 6 টাকায় 1 টাকা প্রতি বছর ইন্টারেস্ট হচ্ছে। ঠিক আছে? তাহলে 2 বছর এটা কত হবে? 6-এর উপরে 1 হয়ে 7 হচ্ছে, তাই তো? এটা 1 বছরে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত হচ্ছে। তাহলে 2 বছরের জন্য কত হবে? 6-এর স্কোয়ার 7-এর স্কোয়ার, মানে 36:49। এটা 2 বছরের, এটা কি 2 বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত। এইবার 2 বছরে সুদে আসলে তো টাকা বলা আছে 73 50 টাকা। ঠিক আছে? তাহলে 49-এর ভ্যালু কত? 73 50, 49-এর ভ্যালু 73 50। আমাকে কী বের করতে হবে? যে টাকার পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে 49-এর ভ্যালু যদি 73 50 হয়, সুদে আসলে এত হচ্ছে, তাহলে আমাকে 36-এর ভ্যালু বার করলেই আমার হয়ে যাবে। বুঝে গেল? এটাই অঙ্ক। কেন এটা হলো? কারণ এটা হলো 2 বছরে আসল আর সুদ আসলের অনুপাত। ঠিক আছে? এটা কি করে পেলাম? না, এই আর থেকে পেলাম, আর ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা কী করে পেলাম? এইটা এই 1225 টাকা সুদ পাচ্ছি, 73 50, 7350 টাকার উপর 1225 টাকা 1 বছরের সুদ। তাহলে কত সুদ পাচ্ছি সেটা বার করে নিলাম। 1/6 অংশ সুদ পাচ্ছি। পার্সেন্টেজও বের করতে পারো, পার্সেন্টেজও বের করার থেকে 1/6 অংশ আকারেই রাখো। তার মানে 6 টাকায় 1 টাকা সুদ 1 বছরে। তাহলে দ্বিতীয় বছর 2 বছরে কত হবে? এইটা হবে প্রিন্সিপাল ইস্টু অ্যামাউন্ট রেশিও, 6 স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার। তাহলে 36 টাকা যদি প্রিন্সিপাল হয়, 49 টাকা হলো অ্যামাউন্ট। এবার 49-এর ভ্যালু কত বলা আছে? 73 50, 36-এর ভ্যালু কত সেটা বার করলে হয়ে যাবে। ঠিক আছে? এটা তো 49-এ ডাইরেক্ট কেটে যাবে, এই যে এখানেই তো ছিল, এর মধ্যেই তো ছিল, তাই না? 49-এ ডাইরেক্ট কাটলে কত হবে? 50 যদি থাকতো কত হতো? 50 দিয়ে কাটলে। আচ্ছা, একটা জিনিস করতে পারো চাইলে, 36-এর ভ্যালু তো বের করতে হবে। 36 মানে কি? 6 আর 3 9, এর মধ্যে 9 আছে, তাহলে উত্তর নিশ্চয়ই 9-এর মাল্টিপল হবে। এটা হবে না 8 আর 4 12, এটা হবে না 5 আর 2 7, এটা হবে না। অবভিয়াসলি 5400 উত্তর হবে। ঠিক আছে? 5400।
কারণ ওটাই একমাত্র 6-এর মাল্টিপল আছে, 9-এর মাল্টিপল আছে। আর দেখা লাগবে? আর দেখা লাগবে না, ওটাই উত্তর হবে। তোমরা চাইলে এটা 49-এর ভ্যালু এত হলে 36-এর ভ্যালু চাইলে বার করতে পারো, দেখবে ওই 5400ই উত্তর হবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, পুরুষ ও মহিলাদের দৈনিক মজুরির অনুপাত 4:3। তাহলে মজুরিটা কী অনুযায়ী ভাগ হয়? ওদের এফিসিয়েন্সি অনুযায়ী ভাগ হয়, ঠিক আছে? যার যেমন কর্মদক্ষতা সেই অনুযায়ী কিন্তু মজুরি ভাগ হয়, ঠিক আছে? দৈনিক মজুরি অনুপাত বলা আছে প্রতিদিনের। তাই প্রতিদিন এটাও বলতে পারো যে পুরুষ যদি 4 ইউনিট কাজ করে একদিনে, মহিলা 3 ইউনিট কাজ করবে, ঠিক আছে? ওদের এফিসিয়েন্সি অনুযায়ী মজুরি হয়, ঠিক আছে? তাহলে মেল ইস টু ফিমেল এটা কত? 4:3। এটা এফিসিয়েন্সির অনুপাতও কিন্তু বলা যায়, ঠিক আছে? যেমন কী বলা আছে? 15 জন পুরুষ ও 25 জন মহিলা মিলে 5400 টাকা আয় করে, ঠিক আছে? তাহলে যদি আমি ধরে নিয়ে যায় এফিসিয়েন্সির অনুপাত, তাহলে একটা পুরুষের এফিসিয়েন্সি কত? 4। তাহলে 15 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 4×15 = 60, প্লাস 25 জন মহিলার এফিসিয়েন্সি কত? 25 × 3 75, ঠিক আছে? তাহলে টোটাল এত ইউনিট এফিসিয়েন্সি কত টাকা ইনকাম করে? 5400 টাকা ইনকাম করে টোটাল এত ইউনিট এফিসিয়েন্সি, ঠিক আছে? প্রতিটা পুরুষের এফিসিয়েন্সি ধরে নিলাম 4, প্রতিটা মহিলার 3 ধরে নিলাম। তাহলে 15 জন 4 ইউনিট করে যদি কাজ করে, তাহলে টোটাল কাজ করছে কত? 60 ইউনিট। আর 25 জন 75 ইউনিট, ঠিক আছে? তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বের করবো। তাহলে 6 আর 7 135, তাই তো? এটা 135 ইউনিটের ভ্যালু কত? 5400। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলো? 135 দিয়ে ডাইরেক্ট কাটা তো যাবে, ছোটো ছোটো করেই কাটি। 9 15 135, তাই তো? 15 9 দিয়ে কাটলে 6 9 54 60, তাই তো? 15 দিয়ে কাটলে 4 15 60 40। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 40, ঠিক আছে? তাহলে এখান থেকে তাদের মজুরি অনুপাতও বলে দিতে পারবো, মজুরির পরিমাণটাও বলে দিতে পারবো, এবং এফিসিয়েন্সিও কিন্তু বলে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, একজন পুরুষ ও 5 জন নারীর মোট মজুরি কত হবে? তাহলে মজুরির অনুপাত কত? 4:3। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 40। তাহলে এখানে কজন পুরুষ বলেছে? একজন পুরুষ, ঠিক আছে? তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 × 40 মানে 160 টাকা। আচ্ছা, আর কজন মহিলা বলা আছে? 5 জন নারী। তাহলে 5 জন মানে কত? একজন কত ইউনিট করে পায়? 3 ইউনিট করে পায়। তাহলে 5 × 3, আর 1 ইউনিটের ভ্যালু কত? 40, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 3 5 15 4 15 60, মানে 600 টাকা। তাহলে এখানে 600 আর এখানে 160, মানে 760 টাকা আছে, অপশানে আছে। তাহলে অপশান নাম্বার ডি হবে কিন্তু কারেক্ট। বোঝা গেল কী করে করলাম? এদের মজুরি অনুপাতটাকে টোটালটা হিসাব করে 5400 সঙ্গে সমান করে দিলাম। 5400 থেকে 1 ইউনিটের ভ্যালু বের করে এখানে বসিয়ে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি আবার বলে দেবো। নেক্সট, 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য সব থেকে ক্ষুদ্র পূর্ণবর্গ সংখ্যা কোনটি? পূর্ণবর্গ পরে দেখছি, আগে সব থেকে ক্ষুদ্র সংখ্যা বার করবো। তাহলে কী বের করতে হবে? আমাদের এলসিএম বার করতে হবে। তাহলে এলসিএম অফ 3 4 5 6 8, ঠিক আছে? এলসিএম কত হবে? নিশ্চয়ই সব থেকে বড় যে সংখ্যা থাকে তার মাল্টিপল হয়, ঠিক আছে? তাহলে 8 তো 90, 4 এর মধ্যে কভার হয়ে যাচ্ছে, 3 নেবো, 6ও এর মধ্যে কভার হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে 2 আছে, এখানে 3 আছে, 3 2 6, আর 5 নেবো, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 3 5 15 8 15 120। তাহলে এদের এলসিএম কত? 120, ঠিক আছে? তাহলে 120 হলো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? কিন্তু আমাকে এই পর্যন্ত করলেই হবে না, আমার কী করতে হবে? এটাকে পূর্ণবর্গ বানাতে হবে। তাহলে পূর্ণবর্গ বানাতে গেলে কী করতে হবে? পূর্ণবর্গ কী করে হয়? যদি যে প্রাইম নাম্বারগুলো, যে মৌলিক সংখ্যাগুলো থাকে, ঠিক আছে, পরস্পর মৌলিক, সেগুলো যদি দুবার করে আসে তাহলেই তো পূর্ণবর্গ হয়। ধরো 2কে আমি পূর্ণবর্গ বানাতে চাই, যে 2 এর সাথে কত গুণ করলে আমি পূর্ণবর্গ পাবো? তাহলে অবভিয়াসলি 2 গুণ করতে হবে। দুটো 2 গুণ করলেই তো একসাথে একটা বাইরে বেরোবে, তাই না? এখানেও সেম প্রসিডিওর, ঠিক আছে? তাহলে একে পূর্ণবর্গ বানানোর জন্য আমাকে কী করতে হবে বলো? এখানে 8 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাই তো? তাহলে এখানে যদি আমি আর একটা 5 গুণ করে দিই, আর একটা 3 গুণ করে দিই, আর 8 আছে মানে কত? আর এটা যদি 2 গুণ করে দিই, 8 2 16 হয়ে যাবে, 16 করলেও তার স্কোয়ার রুট 4 হয়, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাই ঠিক আছে? তাহলে কত গুণ করছি? 5 2 10, 3 10 30, তাহলে এর সাথে 30 গুণ করছি। তাহলে এর সাথে 30 গুণ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে বলো? 0 0 3 36, তাহলে 3600। তাহলে 3600 হবে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা 3 4 5 6 ও 8 দ্বারা বিভাজ্য এবং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? উত্তর অবভিয়াসলি 120 মাল্টিপল হবে, 120 মাল্টিপল হবে অবভিয়াসলি। এখানে 120 মাল্টিপল কোনোটা আছে কিনা সেটাও দেখতে পারো। 120 তো হবে না, 841, 120 মাল্টিপল না। 1024 কি 120 মাল্টিপল না, তাহলে 3600ই হবে।
ঠিক আছে, এছাড়া কোনো অপশানও নেই। নেক্সট, মান নির্ণয় করো। 1/2, 1/6, 1/12। দেখো এগুলো কী করে করতে হয়। 1/2 মানে কত, 1/2। 1/6 মানে 2/3। 1/12 মানে 3/4। ডট 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 1/42 মানে 1/6/7। ঠিক আছে, তাহলে এবার এটাকে কী লেখা যায়, 1 মাইনাস হাফ। ঠিক আছে, এটাকে কী লেখা যায়, হাফ মাইনাস 1/3। এরকমভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট ডট। এটাকে কী লেখা যায়, 1/6 মাইনাস 1/7। ঠিক আছে, তাহলে দেখো প্রথম দুটো ব্র্যাকেটের মধ্যে কীভাবে কাটছে, এর শেষেরটা এর ফার্স্টেরটা, তাহলে পরেরগুলো সেভাবে কাটবে, এর শেষেরটা কাটবে তারপরে ফার্স্টেরটা কাটবে, এই করে করে আলটিমেটলি কী বাকি থাকবে, এর প্রথমটা বাকি থাকবে আর এর শেষেরটা বাকি থাকবে। তাহলে 1 মাইনাস 1/7 পড়ে থাকবে। তাহলে এটা করলে কত হয়, 6/7। তাই তো, বোঝা গেল কীভাবে কাটছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর শেষেরটা এর প্রথমটা, তাহলে দুটো ব্র্যাকেটের ক্ষেত্রে কি পড়ে থাকছে, এর প্রথমটা পড়ে থাকছে আর এর শেষটা পড়ে থাকছে। সিমিলারলি এইভাবে কাটতে কাটতে গেলেও তাই হবে, এর প্রথমটা পড়ে থাকবে আর এর শেষটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 6/7। নেক্সট, একটি পরিবারে 4 জন শিশুদের গড় বয়স 20। 4 জন শিশু ও তাদের পিতামাতার গড় বয়স 20 বছর। যদি পিতার বয়স মাতার বয়স থেকে 6 বছর বেশি হয় তাহলে পিতার বয়স। খুবই সহজ অঙ্ক, পড়ে যদি তুমি যত তাড়াতাড়ি এটা ক্লিয়ার করতে পারবে, যত তাড়াতাড়ি ভিজুয়ালাইজ করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, একটি পরিবারে 4 জন শিশুর গড় বয়স এত, তাহলে 4 চিলড্রেন, তাহলে এদের বয়সের সমষ্টি কত হবে, 4 10 40। গড় বয়স বলেছে 10, 4 জন শিশু প্লাস তাদের পিতামাতা মানে ফাদার আর মাদার, এদের সমষ্টি কত হবে 20। তাই তো, এখন টোটাল কতজন হলো, 4 5 6, 6 জন, তাহলে 6 20 120। ঠিক আছে, এটা গেলো এদের সমষ্টি। তাহলে 4 জনের সমষ্টি হলো 40, এর থেকে যদি 40 বাদ দিই তাহলে ফাদার আর মাদারের সমষ্টি কত হবে, 80। তাহলে বাবা মায়ের বয়সের সমষ্টি হলো 80। এখন কী বলা আছে, পিতার বয়স মাতার বয়স থেকে 6 বছর বেশি, তাহলে পিতার বয়স কত, তাহলে এটা অর্ধেক করে দিলাম, অর্ধেক করলে কত হয় 40 40। এখন বাবাকে 6 বছর বেশি করাতে হবে আর মাকে 6 বছর কম করাতে হবে, মানে কি 6-এর ভ্যালু কত, 6-এর অর্ধেক কত বলো, 3। তাহলে একে 3 বাড়িয়ে দিলাম, একে 3 কমিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। তাহলে বাবা হয়ে গেল 43 আর মা হয়ে গেল 37। তাহলে 43 আর 37 যোগ করলে কত হয়, 80 হয়। আবার এদের ডিফারেন্স দেখো 6 হয়। ঠিক আছে, তাহলে ডিফারেন্স 6, সমষ্টি 80। ঠিক আছে, তাহলে কী বলেছে, পিতার বয়স কত, তাহলে অবভিয়াসলি 43 বছর হবে, যেহেতু পিতা মাতার থেকে বড় বলে দেওয়া আছে। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বুঝা গেল, সহজ কোশ্চেন। নেক্সট, এক্স এবং ওয়াই একত্রে একটি কাজ 10 দিনে করতে হয়, তাহলে এক্স ওয়াই একত্রে কদিনে করতে পারে, 10 দিনে। এক্স ওয়াইয়ের থেকে 40% বেশি কর্মদক্ষ, তাহলে কর্মদক্ষতার এফিসিয়েন্সির রেশিওটা কি, 40% মানে কত, 20% 1/5, 40% মানে 2/5, তাই তো। তাহলে 5 ইউনিটে 2 ইউনিট বেশি, তাহলে এক্স ওয়াইয়ের থেকে বেশি কর্মদক্ষ, তাহলে ওয়াই যদি 5 হয়, এক্স হলো 2 ইউনিট বেশি মানে 7। ঠিক আছে, এখন কী বলা আছে, এক্স একাকী কাজের 35% কত দিনে শেষ করবে, তাহলে এটা হলো এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি রেশিও। আচ্ছা, তাহলে এক্সের এফিসিয়েন্সি 7, ওয়াইয়ের এফিসিয়েন্সি 5, তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত বলো, টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি কত, 12 ইউনিট। এটা হলো এদের টোটাল এফিসিয়েন্সি। ঠিক আছে, ওরা টোটাল কদিন ধরে কাজ করে, 10 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, 10 দিনে টোটাল কাজটা সম্পন্ন করতে পারে। তাহলে ওদের একদিনের টোটাল এফিসিয়েন্সি 12 ইউনিট, তাহলে 10 দিনে কত ইউনিট, কতটা কাজ করবে, তাহলে নিশ্চয়ই 120 ইউনিট কাজ করবে। তাহলে এটা হয়ে গেল টোটাল কাজ। বোঝা গেল কী বললাম, এটা এফিসিয়েন্সি রেশিও, আমি এটাকে ইউনিট ধরে নিলাম, তাহলে এটা কত ইউনিট, 12 ইউনিট, 7 5 12। তাহলে ওরা টোটাল কত দিনে কাজ শেষ করতে পারে, 10 দিনে, তাহলে একদিনে যদি 12 ইউনিট করে, 10 দিনে 120 ইউনিট কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি টোটাল কাজ। এখন কি বলা আছে, এক্স একাকী কাজের 35%, তাহলে টোটাল কাজের 35% মানে 35/100, এক্স কত দিনে শেষ করতে পারবে, তাই তো। তাহলে এক্সের এফিসিয়েন্সি কত, 7, তাহলে 7 দিয়ে ভাগ করে দেওয়া হয়ে যাবে। কাটাকুটি করো, 7 দিয়ে কাটলে 5 7 35, 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 5 2 10, 2 দিয়ে কাটলে 6 2 12, তাহলে কত দিনে শেষ করবে, 6 দিনে শেষ করবে। অপশন নম্বর এ হবে কারেক্ট। বোঝা গেল, সহজ কোশ্চেন। নেক্সট, দেখো কী বলা আছে, একটি গাড়ি 228 কিমি দূরত্ব অতিক্রম করে 20 ঘন্টায়। ভালো কথা, এটা একটা ডিস্ট্যান্স 228 কিমি 20 ঘন্টায় অতিক্রম করে। যদি তার যাত্রাপথের অর্ধেক দূরত্ব, তাহলে অর্ধেক এত দূরত্ব মোট সময়ের 1/5 অংশ সময় অতিক্রম করে। ঠিক আছে, তাহলে মোট সময় যদি 20 ঘন্টা হয়, তার 1/5 অংশ মানে কত, 4 ঘন্টা, তাই তো। তাহলে এই ডিস্ট্যান্সটা এর অর্ধেক মানে কত, 228-এর অর্ধেক কত, 114, তাই তো। তাহলে এখানে 114, এখানে 114 কিলোমিটার, তাহলে 114 কিলোমিটার 20 ঘন্টার 1/5 অংশ মানে 4 ঘন্টায়
120 কিলোমিটার 114 কিলোমিটার 4 ঘন্টা অতিক্রম করে, ঠিক আছে। এর কি বলা আছে, অবশিষ্ট সময়ে, তাহলে টোটাল হলো 20 ঘন্টা, তার 4 ঘন্টা হয়ে গেছে, তাহলে আর কত ঘন্টা বাকি আছে, 16 ঘন্টা। তাহলে অবশিষ্ট সময়ে বাকি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত বেগে চালাতে হবে, তাহলে 114 কিলোমিটার যেতে হবে 16 ঘন্টায়, তাহলে এটাই হলো বেগ। সহজ কোশ্চেন, ঠিক আছে। 696, 700, 112, ঠিক আছে। তো অপশানে তো নেই দেখছি 112। যাই হোক, হয় অপশান ভুল আছে বা অঙ্কের কোনো জায়গায় হয়তো ডিজিটে ভুল আছে। 228টা হয়তো 228 না হয় 224 হতে পারে, ঠিক আছে। যদি 224 হয় তাহলে ওটা 112 112 করলে তখন এটা হয়ে যাবে 112/16, তাহলে 696, 700, 112, তাই তো। তাহলে 7 ঘন্টা 7 কিলোমিটার পার ঘন্টা উত্তর হতো, ঠিক আছে। তাহলে কোথাও একটা ভুল আছে, ঠিক আছে, হয় এটা 224 হবে অথবা উত্তরে ভুল আছে, উত্তরে 7 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। এ ও বি একটি ব্যবসা শুরু করেন। এ 500 টাকা বিনিয়োগ করে 9 মাসের জন্য, বি বিনিয়োগ করে 6 মাসের জন্য, মোট লাভ হয় 69 টাকা। এ 46 টাকা লাভ্যাংশ পায়, তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছে। খুব সহজ অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক কীভাবে করতে হয় না, ওরা যে অনুপাতে ওদের টাকা বিনিয়োগ করে বা যে সময়ের জন্য খাটে, ঠিক আছে, ওই ইনভেস্টমেন্টের যে রেশিওটা তার উপরে লভ্যাংশটা ভাগ হয়, ঠিক আছে, প্রফিটটা ভাগ হয়। তাহলে এ 500 টাকা বিনিয়োগ করে 9 মাসের জন্য, হোয়ারাস বি কত টাকা বিনিয়োগ করে সেটা বলে নেই, তাহলে বি X টাকা বিনিয়োগ করে 6 মাসের জন্য। তাহলে এইটা হয়ে গেল তাদের টোটাল ইনভেস্টমেন্ট। এ 9 মাস ধরে খাটাচ্ছে, 6 মাস ধরে খাটাচ্ছে, এই হলো তাদের রেশিও। তাহলে এই অনুপাতে ওদের টাকা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 3 9, ঠিক আছে। আর যদি কাটো 2 দিয়ে কাটতে পারো চাইলে, 2 দিয়ে কাটলে 250, তাই তো। তাহলে 750 X, এই অনুপাতে টাকা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলা আছে, মোট লাভ হয় 69 টাকা, তাহলে মোট 69 টাকা হলে এ কত টাকা পাচ্ছে, এ পাচ্ছে 46 টাকা, তাহলে বি কত পাবে, এর থেকে একটা বিয়োগ করে দাও, 3 4 2 23 টাকা, তাহলে এ পাবে 46 টাকা, বি পাচ্ছে 23 টাকা, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারবো, এই দুটো রেশিও সমান, মানে 750/X এই রেশিওটা এই 46/23 এই রেশিওর সঙ্গে সমান, ঠিক আছে। কেন, কারণ এটা হলো লভ্যাংশের অনুপাত, ঠিক আছে, এটাও হলো ইনভেস্টমেন্টের অনুপাত, ঠিক আছে। তাহলে এটা কাটলে কত, 23 দুগুণে 46, 750কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, X = 375, তাই তো। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট, বোঝা গেল। ঠিকই আছে, আশা করছি ঠিক আছে। নেক্সট, পরেরটা দেখো, পরেরটা যদি দেখে বুঝতে না পারো আমি বলে দিই, 256^3/4, ঠিক আছে। সিম্পলিফিকেশনের অঙ্ক পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক আসতে পারে, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ। তাহলে 3/4 আছে আর 256, তাহলে আমি চেষ্টা করবো 256কে কোনো কিছুর পাওয়ারে, মানে 256কে তো পাওয়ারে আনা যাবে না, বা কোনো সংখ্যাকে কোনো কিছুর পাওয়ারে 256 করা যায় কিনা। আগে বলো 256 কার হোল স্কোয়ার, 256 হলো 16-র স্কোয়ার। এগুলো যদি স্কোয়ার মুখস্থ না থাকে করতে কিন্তু অনেক দেরি হবে। তাহলে 16-র স্কোয়ার হলো 256, 16 আবার কার স্কোয়ার, 16 আবার 4-এর স্কোয়ার, তাই তো। তাহলে 4-এর স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটা মানে কত, 256, তাই তো। তার মানে আলটিমেটলি 4^4 মানে কত, 256। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, 4^4 2^3/4, ঠিক আছে। এবার এটা কি হয়ে যায়, পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 4 × 3/4, তাহলে 4 4 কেটে যায়, আলটিমেটলি কী হয়ে যায়, 4^3, তাহলে 4^3 মানে কত, 4-এর কিউব কত, 64, তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট, বুঝে গেল, খুব সহজ কোশ্চেন। নেক্সট, একজন ব্যক্তি 880 টাকায় একটি সাইকেল বিক্রি করেন, তার 12% ক্ষতি হয়। এখন এটির বিক্রয় মূল্য কত হবে যদি সাইকেলটি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। খুব ভালো লাইন, ঠিক আছে। পরীক্ষার খাতায় এই সমস্ত লাইন যদি তুমি না দেখো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বিক্রয় মূল্যের উপর 20% লাভে বিক্রয় করা হয়, ঠিক আছে। আচ্ছা, 12%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো, 4 3 4 12, তাই তো। তাহলে 3/25, তার মানে 25 টাকায় যদি কেনে 3 টাকা ক্ষতি হয়, মানে 22 টাকা বিক্রি করছে, তাহলে CP/SP, ঠিক আছে, এই অনুপাত। এবার 22 টাকার ভ্যালু কত বলা আছে, 880 টাকা। কেন, কারণ 880 টাকায় সে সাইকেলটা বিক্রি করে, এটা তো 12% ক্ষতি হয়, এটা কস্ট প্রাইসের ওপর। তাহলে এটা আমি আগে বের করে নিলাম, 3/25, 25 যদি সিপি হয় 3 টাকা ক্ষতি মানে 22 টাকা, তাহলে 22 টাকার ভ্যালু হলো 880 টাকা, ঠিক আছে। তাহলে এটা করলে কত হয়, 4 2 8 40, তাই তো।
তাহলে 1 ইউনিটের ভ্যালু 40, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত? 4 25 100, মানে 1000 টাকা। তাহলে ওই সাইকেলটার সিপি হলো 1000 টাকা। এখন কী বলা আছে, বিক্রয় মূল্য কত হবে যদি সাইকেলটিকে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়। ঠিক আছে, এবার বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কত? 20% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5। তাহলে সেলিং প্রাইস যদি, ঠিক আছে, সেলিং প্রাইস যদি 5 টাকা হয়, কস্ট প্রাইস তার থেকে 1 টাকা কম, ঠিক আছে, 4 টাকা। এটাকে বলে বিক্রয় মূল্যের উপরে লাভ। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর লাভের ক্ষেত্রে আমরা কি করি, আগে এখানে যেরকম করলাম, আগে কি করলাম, ক্রয় মূল্য বসিয়ে নিলাম, তার উপরে 3 টাকা ক্ষতি, তারপর সেলিং প্রাইস বসালাম। ঠিক আছে, এইটা যদি বলতো যে ক্রয় মূল্যের উপরে লাভ, তখন সিপি আর এসপির অনুপাত কত হতো? সিপি হতো 5 টাকায় 1 টাকা লাভ, এসপি হতো 6। এটা হতো ক্রয় মূল্যের উপর লাভ। এখন কি বলা আছে, বিক্রয় মূল্যের উপর লাভ। তাহলে বিক্রয় মূল্যটা আগে বসে নিলাম 5, তার উপরে 1 টাকা লাভ, মানে কি নিশ্চয়ই সিপি তার থেকে 1 টাকা কম, সেই জন্যই তো 1 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের। তাহলে 4-এর ভ্যালু কত? সিপি তো সেম 1000, তাহলে 4-এর ভ্যালু যদি 1000 হয়, 5-এর ভ্যালু কত? তাহলে 4-এর সাথে কত গুণ করলে 1000 হয়? 4 25, তাই তো 250 গুণ করতে হবে। আর তাহলে 5-এর সাথে 250 গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে সেলিং প্রাইস। 5 25 125, তাই তো, তাহলে 1250। তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বুঝে গেল? সহজ কোশ্চেন। রেশিও মেথডেও করতে পারো এরকমভাবে, আর যাদের এইভাবে অসুবিধা হবে, এক্স ধরে করাটা দরকার নেই, 100% হিসাবে যেভাবে ধরো সেভাবে করতে পারো। ঠিক আছে, নেক্সট। 3 জন পুরুষ ও 4 জন মহিলা একটি কাজ 7 দিনে করতে পারে। তাহলে পুরুষের এফিসিয়েন্সি ধরে নিলাম এম, আর মহিলার এফিসিয়েন্সি ধরে নিলাম ফিমেল এফ, তাই তো। তাহলে 3M 4F 7 দিনে কাজ করে। তাহলে 3M 4F 7 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে 3 জন মহিলার এফিসিয়েন্সি, পুরুষের এফিসিয়েন্সি এম ধরলাম, তাহলে 3 জন পুরুষ মানে 3M, আর মহিলার এফিসিয়েন্সি এফ ধরলাম, তাহলে 4 জন মহিলা মানে 4F। তাহলে এটা হয়ে গেল কি, তার টোটাল এফিসিয়েন্সি। এবার এটা এই কাজটা কতদিনে করছে? 7 দিনে করছে, তাহলে 7 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কি পেলাম? মোট কাজ পেলাম। ঠিক আছে, এই কাজটা কিসের সঙ্গে সমান না, 2 জন পুরুষ 2M প্লাস 1 জন মহিলা মানে 1F ইন্টু, এরা কত দিনে করতে পারে? 14 দিনে করতে পারে। একই কাজ, এখানে 3 জন পুরুষ 4 জন মহিলা করছে 7 দিনে, এখানে 2 জন পুরুষ 1 জন মহিলা করছে 14 দিনে, একই কাজ। সেই জন্য কী করলাম, টোটাল কাজটা সমান করে দিলাম। এবার এখান থেকে কী করবো, এম আর এফের মানে পুরুষের কর্মদক্ষতা ও মহিলার কর্মদক্ষতার এফিসিয়েন্সি রেশিও বার করবো। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14। ঠিক আছে, এবার এখানে 4F আর এখানে 2F, তাহলে এখানে হবে 2F, আর এখানে 4M, আর এখানে আছে 3M, তার মানে এখানে হবে M, তাই তো। তাহলে M/F ইকুয়ালস টু কত হবে? 2/1। তাহলে এটা হয়ে গেল মেল আর ফিমেলের এফিসিয়েন্সি রেশিও, মানে পুরুষের এফিসিয়েন্সি 2 এবং মহিলার এফিসিয়েন্সি 1। ঠিক আছে, এবার কী বলা আছে, যে 7 জন মহিলা কাজটি কতদিনে করতে পারবে। ঠিক আছে, এবার যে কোনো একটা জায়গায় এম আর এফের ভ্যালু বসিয়ে দেবো, তাহলে টোটাল কাজ পেয়ে যাবো। ধরো প্রথমটায় বসিয়ে দিলাম, এম এর ভ্যালু কত? 2, তাহলে 3 দুগুণে 6, এফের ভ্যালু কত? 1, 4 ইন্টু 7, এটা পেলাম টোটাল কাজ। এই টোটাল কাজ কজন শেষ করবে? 7 জন মহিলা, তাহলে 7 ইন্টু এম, মহিলা মানে ফিমেল এফ, আবার এফের এফিসিয়েন্সি কত? 1, ফিমেলের এফিসিয়েন্সি 1, 7 জন মহিলা মানে 7 ইউনিট। তাহলে এই হয়ে গেল টোটাল, 7 7 কেটে যাবে, 6 4 10, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কত হবে? 10। ঠিক আছে, অনেকে এইভাবেও করতে পারে, আর অনেকে যেটা এইভাবে করে যে কীভাবে করে, অনেকে ওই মেল প্লাস ফিমেল বাই ওয়ার্ক এইভাবেও অনেকে করে, সেভাবে করতে পারো, যে কোনো ব্যাপার না। আমার এইভাবে করলে সুবিধা হয়, আমি এইভাবে করলাম। ঠিক আছে, তোমাদের যদি অন্য কোনো উপায় মনে হয় সহজ হয়, সেটা করতে পারো। এই দেখাতে বা বলতেই আমার সময় লেগেছে, এটা আমি উইদিন 20-25 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ড তার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাও লাগবে না। বুঝে গেল? নেক্সট, এর মধ্যে কোনটি বৃহত্তম? এই টাইপের কোশ্চেন কিন্তু একটা WPSIতেও এসেছিলো। ঠিক আছে, সুতরাং আগে থেকে ভালো করে শিখে নিতে হবে। দেখো, 7/9, 11/14, 3/4, 10/13, এটা তোমরা চাইলে অনেকভাবেই করতে পারো। আমি যেভাবে বলছি এভাবে করো, খুব সহজ হবে। এটা কি করতে পারো, হরকে সমান করে করতে পারো, যে লব উপরে যার বড় হবে সেটাই বড়। ঠিক আছে, আর একটা জিনিসভাবে করা যায়, দেখো এর গ্যাপ কত? 2, এর গ্যাপ কত? 11 12 13 14, 3, এর গ্যাপ কত? 1, এর গ্যাপ কত? 3। এই যে কটা গ্যাপ আছে তাদের এলসিএম বের করো, মানে 2 3 1 3, এদের এলসিএম কত হয় বলো? এলসিএম হবে কত? 3 দুগুণে 6, 6 এলসিএম হবে। এবার এই এলসিএমকে 2 দিয়ে ভাগ করো, এলসিএমকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 6/2 মানে কত? 3। আর 3টাকেই লবের সাথে গুণ করে দাও, কত হবে? 21। পরেরটা কত হবে? 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 11 দুগুণে 22। পরেরটা কত হবে? 6কে 1 দিয়ে ভাগ করলে 6, 3 6 18। পরেরটা 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 10 দুগুণে 20। এবার দেখো এই চারটের মধ্যে কোনটি সব থেকে বড়? 21 বড়, 22 বড়, 18 বড়, না 20 বড়? 22 বড়, তাহলে অবভিয়াসলি 11/14 এই সংখ্যাটা বড় হবে। ঠিক আছে, অপশন নম্বর বি।
যদি বলতো যে ছোটো থেকে বড় আকারে সাজাও, তাহলে কী হতো, প্রথমে 3/4 হতো, তার থেকে বড় 10/13 হতো, তার থেকে বড় 7/9 হবে, তার থেকে বড় কত হবে 11/14। এইটা হবে ছোটো থেকে বড় সাজানো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 240 কিমি যায় 3 ঘন্টায় এবং একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যায় 6 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে অনুকূলে বলা মানে কি, ভি প্লাস ইউ। ভি ধরো নৌকার গতিবেগ, আর স্রোতের গতিবেগ ধরো ইউ, তাহলে ভি প্লাস ইউ, এই বেগটা কত, 240 কিলোমিটার 3 ঘন্টায় যায়, মানে 80। আর প্রতিকূলে, তাই তো, প্রতিকূলে মানে ভি মাইনাস ইউ, এটা যায় কত, 240 কিলোমিটার 6 ঘন্টায় যায়, বলা আছে একই দূরত্ব, তাহলে এটা কত, 40। তাহলে দুটো জিনিসের যোগফল 80 এবং বিয়োগফল 40। আমাকে কী বের করতে হবে, স্রোত বের করতে হবে, মানে আমাকে ইউ এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, ইউ, তাহলে ইউ এর ভ্যালু কী করে পাওয়া যায়, এই দুটো বিয়োগ করে 2 তে ভাগ। এগুলো একেবারে মনে রাখলে তাড়াতাড়ি করতে সুবিধা হয়। 80/40 মানে কত, 80 মাইনাস 40 মানে কত, 40, 40/2 মানে 20। তাহলে এর কারেক্ট আনসার কত হবে, 20। আর যদি বলতো ভি এর ভ্যালু কত হবে, কত কী করে বের করতে হতো, এই দুটো যোগ করে 2 তে ভাগ। 80 আর 40 কত, 120, 120/2 মানে কত, 60। তাহলে ভি এর ভ্যালু 60 আর ইউ এর ভ্যালু 20। তুমি চাইলে এখানে বসিয়ে দেখো, 60 যোগ 20 করলে কত হয়, 80, 60 মাইনাস 20 করলে হয় 40। বুঝা? তাহলে সহজই ছিল কোশ্চেন। এই মোটামুটি ছিল পরীক্ষা রিলেটেড, বা তোমাদের যে সামনে যে পরীক্ষা আসছে সেই রকমের যে নিউ এক্সাম প্যাটার্ন হয়েছে তার উপরে বেস করে 25টা কোশ্চেন। ঠিক আছে, আশা করছি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। ক্লাসটি দেখে তোমাদের অবশ্যই অনেক অনেক উপকার হবে। আমি যেভাবে সলভ করছি তোমরা যদি পরীক্ষার হলেও এইভাবে সলভ করতে পারো, তাহলে দেখবে অনেক অনেক সময় বেঁচে যাবে। আর কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে কেউ কেউ যদি মনে করে যে না, এর থেকে বেস্ট অ্যাপ্রোচ আমার হাতে আছে, আমি এর থেকে ভালোভাবে করতে পারবো, সে অবভিয়াসলি করতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস অন্যকেও সাজেস্ট করতে পারো যাতে সবার উপকার হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নিজেদের একটা মূল্যবান কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। সকলে জীবনে সফল হও, সকলের স্বপ্ন পূরণ হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং গুড লাক। থ্যাংক ইউ।